আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য অংশের যে বাংলা ভাষা অংশ, সেখানের প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে টোটাল 5টি প্রশ্ন আসে এবং আমরা এই বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত এবং ব্রাহ্মী লিপি নিয়ে আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো। সো আমরা বাংলা ভাষার উৎপত্তি নিয়ে যদি কথা বলতে যাই, শুরুতেই যে কথাটি আসে যে বাংলা ভাষার উৎপত্তিটা কোত্থেকে এলো। বাংলা ভাষা মূলত হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি সদস্য। যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী যেটা বাংলা ভাষা হচ্ছে সেটার সদস্য। এখন এই ইন্দো ইউরোপীয় ভাষা এটার আবার দুইটা পার্ট আছে। ইন্দো ইউরোপীয় ভাষার একটা অংশ হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কেন্তম শাখা, এই কেন্তম ভাষাগোষ্ঠী থেকে উদ্ভাবিত ভাষাগুলো হচ্ছে গ্রিক, হিত্তিক, তুখারিক, ইটালু, টিউটনিক। এই যে ভাষাগুলো এগুলো হচ্ছে কেন্তম ভাষাগোষ্ঠী থেকে উদ্ভাবিত ভাষা। আবার এই শতম ভাষাগোষ্ঠী থেকে উদ্ভাবিত ভাষাগুলো হচ্ছে আলবেনীয়, আর্মেনীয়, বাল্টোস্লাভিক, আর্য বা ইন্দো ইরানীয়। এই যে শতম ভাষাগোষ্ঠী এটার যে একটা পার্ট হচ্ছে ইন্দো ইরানীয় বা আর্য, সেখান থেকেই কিন্তু সেটার যে ভারতীয় প্রাকৃত আর্য ভাষার প্রাচ্যরূপ, সেটার গৌড়ীয় প্রাকৃতের বঙ্গকামরূপ থেকেই বাংলা ভাষা এবং অসমীয়া ভাষার উৎপত্তিটি হয়েছিল। সো আমরা যদি বলি বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, কেন্তম থেকে নাকি শতম থেকে, অবভিয়াসলি উত্তরটা হবে শতম থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল শতম থেকে। সো আমরা একটু মুভ করি যে বাংলার আদি অধিবাসী বা জনগোষ্ঠীর ভাষা ছিল কি। বাংলার আদি অধিবাসী বা জনগোষ্ঠী যারা ছিল তাদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। ওকে, তারপর দেখতে পাচ্ছি যে ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। এই যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি হচ্ছে অনার্য ভাষা বা আর্য পূর্ব ভাষা থেকেই উৎপত্তি হয়েছে। আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। আর্যরা যে ভাষায় কথা বলে তাকে বলা হয় বৈদিক ভাষা। বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়। বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই হচ্ছে প্রাকৃত ভাষা। এই কোশ্চেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের প্রায় এই কোশ্চেন্সটা হয় যে সংস্কৃত ভাষা কোন ভাষার সংস্কারজাত ভাষা। উত্তরটি হবে বৈদিক ভাষার সংস্কারজাত ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। ওকে, ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় বাল্মীকি কর্তৃক রচিত যে মহাকাব্য রামায়ণে। রামায়ণ যে মহাকাব্য, বাল্মীকি তমসা নদীর তীরে বসে এই রামায়ণ লিখেছিলেন, রাম সীতা এদের যে কাহিনী। সো এই রামায়ণেই সর্বপ্রথম সংস্কৃত শব্দটির উল্লেখ পাওয়া যায়। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীনকালে যারা ব্রাহ্মণ ছিল তারা কিন্তু কথা বলতো এই যে সংস্কৃত ভাষায়। ব্রাহ্মণরা সংস্কৃত ভাষায় কথা বললেও যারা সাধারণ মানুষ ছিল তারা কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতো না। সাধারণ মানুষ বেসিক্যালি কথা বলতো প্রাকৃত ভাষা, এই যে প্রাকৃত ভাষা থেকে। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা, আর ব্রাহ্মণদের মুখের ভাষা ছিল সংস্কৃত ভাষা। এখন এই প্রাকৃত ভাষার যে প্রাকৃত শব্দটা, এটার অর্থ হচ্ছে স্বাভাবিক। প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক। ওকে, প্রাকৃত ভাষা থেকে দুটি ভাষার সৃষ্টি হয়েছিল মূলত, একটা হচ্ছে পালি আর আরেকটি হচ্ছে অপভ্রংশ ভাষা। এই অপভ্রংশ কথাটির অর্থ হচ্ছে বিকৃত, আর বাংলা ভাষার মূল উৎস বা পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে প্রাকৃত ভাষা। এই কোশ্চেন্সটা আসতে পারে যে বাংলা ভাষার মূল উৎস কোনটি, বলতে হবে প্রাকৃত ভাষা, বা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি, অ্যান্সার হবে প্রাকৃত ভাষা। ওকে, তারপর আমরা দেখব যে বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত যে বিভিন্ন ভাষা বিজ্ঞানী রয়েছে তাদের মতভেদটা কি আসলে। আমরা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা চিন্তা করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত দিয়েছেন যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 650 খ্রিস্টাব্দে, অর্থাৎ 7ম শতাব্দীতে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল গৌড়ীয় প্রাকৃত থেকে। সো এই দুইটা এমসিকিউ অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ যারা রয়েছে ভাষা বিজ্ঞানী তাদের মতামত হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 950 খ্রিস্টাব্দে, অর্থাৎ 10ম শতাব্দীতে, এবং বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে গৌড়ীয় প্রাকৃত, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের মধ্যে মাগধী প্রাকৃত থেকে। ওকে, আমরা এবার বাংলা ভাষার উৎপত্তি দেখলাম। এবার আমরা দেখব বাংলা লিপি নিয়ে।
ওকে, বাংলা লিপি। যদি আমরা পুরো ভারতীয় যে লিপিগুলো রয়েছে সেটাকে যদি ক্লাসিফাই করি, সেক্ষেত্রে আমরা দেখব টোটাল দুইটা লিপি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। এখন বাংলা লিপির উদ্ভব বেসিক্যালি হচ্ছে এই ব্রাহ্মী লিপি থেকে। আবারও বলছি, বাংলা লিপির উদ্ভবটা হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকে, খরষ্ঠী লিপি থেকে না। আর এই ব্রাহ্মী লিপিটা বেসিক্যালি লেখা হয় হচ্ছে বাম দিক থেকে। যেমন আমরা যদি বাংলার কথা চিন্তা করি, বাংলা লেখা বা পড়া দুইটাই কিন্তু বাম দিক থেকে হয়। কিন্তু আমরা যদি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের কথা বলি, আল কোরআন কিন্তু বাম দিক থেকে না, আল কোরআনটা লেখা হয়েছে ডান দিক থেকে বা পড়াও হয় ডান দিক থেকে। ওকে, খরষ্ঠী লিপিমালা লেখা হয় ডান দিক থেকে। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। এই কোশ্চেন্সটা আসতে পারে যে ভারতের মৌলিক লিপি কোনটা? ভারতের মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। শুধু তাই নয়, ভারতের যত লিপি রয়েছে প্রত্যেকটা লিপির জন্মই হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকে। সকল ভারতীয় লিপির জন্মই কিন্তু এই ব্রাহ্মী লিপি থেকে। এবার আমরা যদি এই ব্রাহ্মী লিপিটাকে আবার ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা তিনটা লিপি পাবো। একটা হচ্ছে পশ্চিমা লিপি, যেটাকে বলা হয় সারদা। তারপর হচ্ছে মধ্য ভারতীয় লিপি বা নাগর। আরেকটি হচ্ছে পূর্বী লিপি বা কুটিল। এখন এই পূর্বী লিপি বা ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে, এই যে পূর্বী লিপি বা ব্রাহ্মী লিপির যে এই কুটিল রূপ, এখান থেকেই কিন্তু বাংলা লিপির উদ্ভব হয়েছে। তারপর এখানে তেমন কোনো পড়ার মতো কিছু নেই। এবার আমরা যদি বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে চাই, সো বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে গেলে আমাদের জানতে হবে যে বাংলা সাহিত্যের যে টোটাল তিনটা যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই আধুনিক যুগটা কিন্তু শুরু হয়েছিল 1800 সাল থেকে, এবং এই আধুনিক যুগের পূর্বে বাংলা সাহিত্যে গদ্য বলতে তেমন কিছুই ছিল না। অর্থাৎ 1800 সালের পূর্ব পর্যন্ত বাংলা সাহিত্যে যা কিছুই লেখা হয়েছে সবই লেখা হয়েছে পদ্যাকারে, অর্থাৎ কবিতার মতো করে। এবং 1800 সালের পর থেকেই কিন্তু বাংলা সাহিত্যে গদ্যের আবির্ভাব হয়। ওকে, তারপর আমরা বাংলাদেশ যে নামটা, এই বাংলাদেশ নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা একটু দেখি। যে আমাদের দেশের নাম যে বাংলাদেশ, এর কাহিনী জানা যায় এই যে মুঘল সম্রাট যে আকবর ছিলেন, মুঘল সম্রাট আকবরের একজন সভাসদ ছিলেন বা সভারত্ন ছিলেন, যার নাম হচ্ছে আবুল ফজল। তো আবুল ফজল মুঘল সম্রাট আকবরের নামে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে আকবরনামা। এই আকবরনামার যে তৃতীয় খণ্ড যেটা, অর্থাৎ আকবরনামার তৃতীয় খণ্ডটাকেই বলা হয় আইনি আকবরী গ্রন্থ। এই কোশ্চেন্সটা বারবার আসে যে আইনি আকবরী কে লিখেছেন? উত্তর হবে আবুল ফজল। হ্যাঁ, আইনি আকবরী বা এটা কোত্থেকে নেওয়া হয়েছে? আইনি আকবরী হচ্ছে আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ড, এটার নামই হচ্ছে আইনি আকবরী গ্রন্থে। তো এই আবুল ফজল এই আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ শব্দের সাথে আল শব্দটি সংযুক্ত করে বঙ্গাল বা বাঙ্গালা শব্দটি ইউজ করেছিলেন। আবারও বলছি, এই বঙ্গ শব্দ বা বঙ্গদেশ এই কথাটি সর্বপ্রথম পাওয়া গেছে এই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। এখানে তিনি বঙ্গাল বা বাঙ্গাল বলতে আল যে শব্দটি ব্যবহার করেছেন, আল, এই আল শব্দটির অর্থ বোঝাচ্ছেন উনি ক্ষেতের আল বা বাদ, যেটাকে বলে ক্ষেতের আইল বা আল বাদ, এটা আপনারা বুঝতে পারেন। তো তারপরে নৃতাত্ত্বিকদের মতে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে সিংহলের বেড্ডারা। এই কোশ্চেন্সটা অনেকবার এসেছে এবং সামনেও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে যে নৃতাত্ত্বিকভাবে আমাদের পূর্বপুরুষ কারা। নৃতাত্ত্বিকভাবে আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের বেড্ডারা, অতএব আমরা হচ্ছি তাদের উত্তরপুরুষ। সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে। ক্লাস বেশি বড় করলে আসলে ক্লাস দেখার তেমন একটা ইচ্ছা থাকে না। আমরা পরবর্তী ভিডিওতে যে বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে কথা বলবো এবং প্রাচীন যুগের যে চর্যাপদ রয়েছে সেটি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।